শরীর নিয়ে একটু সংক্ষিপ্ত আমি একটা ভূমিকা করতে চাই। এটা অনেকেরই খুব প্রিয় বিষয়, অনেকেই এই বিষয় নিয়ে ভাবিত, উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। তাই একটু স্বাস্থ্য নিয়ে প্রথমে আলোচনা করতে চাই। আমি যদিও ডাক্তার নই, কিন্তু আমাদের এই যে গুরু মহারাজ দেখছেন, স্বামী পরমানন্দ, তার সংস্পর্শে এসে একেবারে নতুন চোখে নিজেদের শরীরটাকে দেখতে শিখেছি, জানতে শিখেছি। একদম নতুন চোখে এই প্রকৃতির সাথে আমাদের শরীরের কি সম্পর্ক সেটা বুঝতে শিখেছি। আমাদের শরীরের মধ্যেই যে কত ওষুধ আছে, আমাদের শরীরের মধ্যেই যে কত নিরাময় আছে, সেগুলো জানতে শিখেছি। নিজের জীবনেও অভিজ্ঞতা বা মুখোমুখি হতে হতে এক ধরনের অন্তর্দৃষ্টিও কিছুটা তৈরি হয়েছে স্বাস্থ্যকে নিয়ে। সেইটাই আপনাদের সাথে প্রাথমিক শেয়ার করব। আমার মনে হয় তাতে কিছুটা হয়তো উপকৃত হতে পারে মানুষজন। এই যে ওয়েলনেস শব্দটা, এটা নতুন শব্দ। গত 20 বছরের মধ্যে শব্দটা হঠাৎ এসেছে ইংরেজিতে। ইউরোপে, আমেরিকাতে সবাই খুব ওয়েলনেস, হেলথ আর না বলে ওয়েলনেস বলছে। ওয়েল কথাটা আছে, আর ওয়েল কথাটা কীভাবে ব্যবহার করা হয়? হাউ আর ইউ? আই এম ওয়েল, মানে ঠিকঠাক আছি, এই অর্থে ব্যবহার করা হয়। আমি খুব ভালো আছি বললে কিন্তু ওয়েল বলা হয় না, মোটামুটি আছি, চলছে কোনো রকমে, একে বলা হয় ওয়েল। আই এম ওয়েল, ডুইং ওয়েল। হয়তো কেউ ভালো কিছু করলো, পরীক্ষায় ভালো করলো কি খেলাধুলায় ভালো করলো, তাকে বলা হলো ওয়েল ডান, ভালো করেছো, ওয়েল ডান, গুড, কংগ্রেচুলেশনস। এই অর্থে ওয়েল ব্যবহার করা হতো। হঠাৎ গত 20 বছর বললেও বেশি বলা হচ্ছে, গত 15 বছর মোটামুটি আমি হঠাৎ দেখলাম ইউরোপের বিভিন্ন জায়গায় এই ওয়েলনেস সেন্টার, যেখানে ঠিক ডাক্তারি ওষুধ, মেন স্ট্রিম অ্যালোপ্যাথি হয় না, একটু মাসাজ হয়, একটু ন্যাচুরোপ্যাথি হয়, একটু স্পা হয়, সেগুলোকে ওয়েলনেস বলা আরম্ভ হলো। যে শব্দটা ইংরেজিতে ছিল না, যে শব্দটা ইংরেজিতে একদমই ছিল না, এটা হঠাৎ ওরা তুলে আনলো। এমন একটা শব্দ যেটা বেশ সেকুলার শব্দ, যেখানে খুব একটা ভগবানও নেই, আর খুব একটা চিকিৎসা, ওষুধ, প্যাথোলজি, ডাক্তার দেখানো, এমআরআই, তারপরে আরও কী সব সিটি স্ক্যান, এসবও নেই। এই দুটোকে পারে একটা ওয়েলনেস গল্প আরম্ভ হলো। সেই ওয়েলনেসটাই ব্যবহার করা, যেটা আসলে যেটা ঐক্যতান এবং ওয়েলনেস বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে একটা সর্বাঙ্গীন স্বাস্থ্য। আস্তে আস্তে এই ধারণাটা আমাদের যে বৈদিক যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই দিকে ফিরে যাচ্ছে। কিন্তু সেই বৈদিক বললে তো এখন মুশকিল, সেটা ধর্ম হয়ে যাবে। তাই জন্যে ওয়েলনেস বললে বেশ নিউট্রাল থাকা যায়। অর্থাৎ সব মিলিয়ে স্বাস্থ্যটা, এই যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একটা সর্বাঙ্গীন জীবনযাত্রা, একটা সর্বাঙ্গীন স্বাস্থ্য ব্যবস্থা। যেমন ধরা যাক, ট্রেডিশনালি মানে ঐতিহ্যগতভাবে আমরা দেখতাম ছেলেবেলায়, যখন কোনো একটা সমস্যা নিয়ে হয়তো ডাক্তারের কাছে গেছি, তখন ডাক্তার হয়তো জিজ্ঞাসা করছেন, কথা প্রসঙ্গে গল্প করছেন, ডাক্তার কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন যে যেখানে আছো বাড়ির চারপাশে গাছপালা আছে, খেলাধুলো করো, গাছে টাছে একটু চড়ো নাকি, মেঝেতে শো, খাটে শো, ভাই বোন কটা, মানে আস্তে আস্তে জিজ্ঞাসা করে পুরো জীবনযাত্রাটা জানার চেষ্টা করছে। আমার পুরোটা দিনটা কেমন কাটে, আমার এনভায়রনমেন্ট, আমার চারপাশ সেটা কেমন, আমার লাইফস্টাইল
আমার জীবনযাত্রার ধরন সেটা কেমন। শুধুমাত্র রোগটা কতটা ব্যথা, কবে থেকে ব্যথা, কতক্ষণ, কি, এইটাই শুধু নয়, তার সাথে সাথে আমার চারপাশটা, আমার বন্ধু বান্ধব, আমার মানসিক যে স্বাস্থ্যটা সেটা কেমন আছে, এবং আমার চারপাশের পরিবেশটা কেমন আছে, সবটা কিন্তু সে জানতে চাইছেন তিনি। এইখানে চেষ্টা করা হচ্ছে, যতদূর আমরা বুঝেছি এই ঐক্যতান ওয়েলনেস সেন্টারে, সেই দিশাতে কিছুটা এগোনোর। হোমিওপ্যাথির সাথে ন্যাচুরোপ্যাথি মানে প্রাকৃতিক চিকিৎসা, তার সাথে নিউট্রিশন মানে খাওয়া দাওয়ার বিধি, তার সাথে যোগাসন, এবং যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে যে সার্বিকভাবে শরীরটাকে দেখা। শুধুমাত্র যে রোগটা বা যে কষ্টটা, যে সিমটমসটা, সেইটা দিয়ে চিকিৎসার চেষ্টা না করে, কারণ সার্বিক কোনো কারণেই আমাদের জীবনে রোগ আসে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে মনোকুণ্ডয়ন, যত রোগ আছে সব মন থেকে আসে। আগে মনের মধ্যে কিছু না কিছু জটিলতা আসে, বা দমন হয়, বা বিকার হয়। সেই বিকার বা দমন থেকে আস্তে 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 পরবর্তীকালে রোগ তৈরি হয়। যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সেটা হচ্ছে, যেমন ধরা যাক অতিরিক্ত টেনশন প্রবণতার জন্য হয়তো প্রেশার বেড়ে গেল, অতিরিক্ত অ্যাংজাইটির জন্য আস্তে আস্তে শরীরে সুগার তৈরি হলো, যেগুলো আগে হয়তো ছিল না। এগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু আবার অনেক এমন রোগ আছে যেগুলো আস্তে 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 করে হয়, মনে হলো হঠাৎ। সেখানে মনের যে তার অবস্থাটা, সেটা আমরা আলাদা করে ঠিক বুঝতে পারি না, কারণ সব মনের কথা কিন্তু অত প্রকাশ্য নয়। বিশেষ করে যেগুলো লুকোনো, যেগুলো দমন, অনেক ছোটোবেলা থেকে হয়তো কোনো কারণে মা বাবা বড় হয়ে ওঠা, এর মধ্যে হয়তো কোনো কারণে তিল 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 করে কিছু অভিমান, কিছু অবহেলা তৈরি হয়েছে। সেইটা জমতে 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 সে নিজেও হয়তো সচেতন নয় সবসময়, ধীরে 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 একদিন একটা খুব জটিল ধরনের রোগ তৈরি হয়েছে, সেই মনোকুণ্ডয়ন। সাইকো অ্যানালিসিসে এখন সেগুলোকে বলছে ট্রমা। আপনারা দেখবেন যে এখন এই ট্রমা শব্দটাও খুব প্রচলিত হয়েছে। আমি কি ফিজিক্যালিও বলা হচ্ছে যে তোমার হাড়ে একটা ট্রমা জমে আছে, একটা পেইনকে, একটা যন্ত্রণাকে, একটা কষ্টকে ট্রমা বলা হচ্ছে। সেটা শারীরিক ট্রমা হতে পারে, অনেক ক্ষেত্রে মানসিক ট্রমা হতে পারে। আগে ট্রমা ব্যাপারটা মানসিকই ছিল, এখন শব্দটার বিস্তার করা হচ্ছে ব্যবহারের মাধ্যমে। তা সেই যে ট্রমা আমরা জমিয়ে 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 রোগ তৈরি করছি, ইচ্ছে করে তৈরি করছি না, হয়ে উঠছে, একে বলে মনোকুণ্ডয়ন। তো বেশিরভাগ রোগ আসে এই মনোকুণ্ডয়ন থেকে আমাদের জীবনে। আরেকটা জিনিস লক্ষ্য করি যে এর সাথে বেশি রোগ ভাবলেও রোগ হয়, আর যারা অত রোগ নিয়ে মাথা ঘামায় না তাদের রোগ হয় চলে যায়। তুই যারা রোগ ভাবি তাদের কিন্তু রোগটা থেকে যায়, একটা থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা থেকে যায়। এটাও লক্ষ্য করেছি যে শরীর, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শরীর সে নিজেই কিন্তু নিজের অনেক রোগ সারাতে পারে। পেটের রোগ হোক, সর্দির রোগ হোক, সে নিজেই সারাতে পারে। শরীরই অ্যাকচুয়ালি সারায়। কিন্তু আমরা
শরীরের উপর খুব একটা আস্থা রাখি না। আমরা একটু চটজলদি ফল চাই। আমরা মনে করি আমার কষ্ট হচ্ছে, আমি কিছু একটা মুখে একটা কিছু পিল দিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে আমার কষ্ট লাঘব হবে, এরকম আমরা চাই। একটু ধৈর্য ধরে কষ্টটাকে সহ্য করি, দেখি না শরীরের কষ্টটা তো শরীর পাচ্ছে, শরীর জানান দিচ্ছে। শরীর যখন জানান দিচ্ছে তখন শরীর কয়েকটা কাজ করতে বারণ করছে। শরীরটাকে যদি আপনি যদি ইন্টেলিজেন্স মনে করেন তাহলে ঠিক এইভাবে ব্যাপারটা হয়, কয়েকটা কাজ করতে বারণ করছে। যেমন পেট ভার হয়ে আছে, আপনি বলছেন না আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। কারণ কেন বলছেন আপনি? কারণ শরীর বলছে খেও না। তাহলে শরীর কি করবে? শরীর সুযোগ পাবে হিল করার, নিজেকে সুস্থ করার। যেই এই অবস্থাটা একটা ইমার্জেন্সি চলছে, আরও যেই খাবার দেবে আরও জটিলতা বাড়বে। অতএব খেও না। ডাক্তার কাজ করছে, মানে শরীরের ডাক্তার এখন কাজ করছে। কিন্তু আমাকে হয়তো মা বলল, আরে একটুখানি খা, কিচ্ছু হবে না, এটা হালকা করে করেছি, তেল নেই, কিছু নেই, দেখ না, একদম খালি পেটে থাকবি। আচ্ছা তাও শরীর বলল বারণ করছি কিন্তু শুনলো না, ব্যাস হয়ে গেল, যেটা বাড়লো, জটিলতাটা বাড়লো, আমার দাঁতে কাছে ছুটতে হলো তখন। সুতরাং আমরা যদি শরীরের কথা যদি একটু কান দিয়ে শুনি, তাহলে কিন্তু দেখা যায় অ্যাকচুয়াল হিলিংটা, অ্যাকচুয়াল ডাক্তারিটা, অ্যাকচুয়াল শরীরকে সুস্থ করে তোলাটা কিন্তু শরীর করে। শরীরই রোগ দেখায়, ফুটিয়ে দেয়। এবং ধরা যাক গা হাত পায়ে এমন ব্যথা, এমন জ্বর ভাব, উঠতে ইচ্ছে করছে না, মানে শরীর বলছে উঠো না, শুয়ে থাকো একটু, তাহলে আমার সুবিধা হবে তোমাকে সুস্থ করে তুলতে। কিন্তু জোর করে সেই আমাকে যেতেই হবে কাজে, আমাকে একটু বেরোতেই হবে, জোর করে যখন আমি শরীরকে বাধ্য করছি, দরকার হলে ওই একটা প্যারাসিটামল খেয়ে নেব, বা আবার ডাক্তার কাছে যাবো ফেরার সময়, মানে শরীরকে আমি সুযোগই দিলাম না নিজেকে চিকিৎসা করতে। প্রতিবার যখনই রোগে পড়ছি আমি শরীরকে কোনো সুযোগ দিচ্ছি না। আমি প্রত্যেকবার ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে সিমটোম্যাটিক রিলিফ হচ্ছে, অর্থাৎ যে কষ্টটা আমার হচ্ছে সেই কষ্টটা কম হচ্ছে। গা হাত পায়ে ব্যথা এবং জ্বর, এটা কিন্তু সিগন্যাল দিয়েছিল শরীর। সমস্যাটা কিন্তু গা হাত পায়ে ব্যথা বা জ্বর নয়, সমস্যাটা অন্য কোথাও, শরীর সেইখানে কনসেন্ট্রেট করছিল। কিন্তু আমি কিসের ওষুধ খাচ্ছি? আমি জ্বর এবং ঘাত পা ব্যথার ওষুধটা খাচ্ছি। আসলে যে সমস্যাটা হয়েছে সেটার নয়, আমি সিগন্যালটার ওষুধ খাচ্ছি, যে ইঙ্গিতটা দিচ্ছে শরীর যে একটু কিছু প্রবলেম হয়েছে, এখন একটু নড়ো না, চড়ো না, একটু স্থির হয়ে থাকো, দরকার একটু ঘুমিয়ে পড়ো। এই তো সিগন্যাল দিচ্ছিল শরীর, সেটাকে আমি অগ্রাহ্য করেছি। আমি সিগন্যালটাই রোগ ভেবেছি এবং সেটা চিকিৎসা করছি। এই বছরের বছর যখন আমি করে যাচ্ছি শরীর আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছে। শরীর বলছে যে আর আমি আবার হিলিংয়ের দিকে যাবই না, যা হয় হোক, তোমার তো রোগ আছে, তোমার ডাক্তার আছে, ওষুধ আছে, টেস্ট আছে, ভেলোর আছে, ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, ছোট, ওই ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, ওষুধে চলো। এক একটা ওষুধের সাইড এফেক্টের জন্য আবার অন্য ওষুধ খাও, তার আবার সাইড এফেক্টের জন্য তার অন্য ওষুধ খাও, কোনো ওষুধের বাক্স নিয়ে রোজ বসো সকাল সন্ধ্যে। আমি হাল ছেড়ে দিলাম, গিভ আপ, থ্যাংক ইউ, সারেন্ডার। এইটা হয় সাধারণত আমাদের শরীরে। তাই সেই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু সর্বাঙ্গীনভাবে আমাদের স্বাস্থ্য ব্যাপারটাকে বুঝতে হবে, শরীরটাকে বুঝতে হবে, মনটাকে বুঝতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর একটা কথা, ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলতেন, ভুঁড়ি আর মুড়ি এই দুটোকে ঠিক রাখবি, অর্থাৎ পেট মাথা। খুব দারুণ কথা এটা। এবং যেটা মানে এই সমস্ত মহাপুরুষেরা যারা গ্রামে জন্ম, ভালো করে কথাই বলতে পারতেন না, গ্রাম্য ভাষা, একবর্ণ ইংরেজি জানতেন না, তিনি এই কথা বলছেন। আর আজকে মডার্ন সায়েন্স, জড়বিজ্ঞান অনেক রিসার্চ করে কোটি কোটি ডলার খরচা করে বলছে এই যে পেটের যে ইন্টেস্টাইনটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রেন। আমাদের ইন্টেস্টাইন হচ্ছে দ্বিতীয় ব্রেন।
জড়বিজ্ঞান আজকে এটা বলছে। অনেক সময় যখন মাথার খুব বড় রকমের অপারেশন হয়, হয়তো আপনারা কেউ কেউ জানেন, তখন মাথাটাকে পুরো ব্রেনটাকে বার করে নিয়ে, মাথাটাকে পুরো বার করে নিয়ে ওই পেশেন্টের পেটের মধ্যে দিয়ে দেওয়া হয়। 1 মাস 1.5 মাস সেই অবস্থায় পেটের মধ্যে ব্রেনটা থাকে, কারণ ওইখানেই ব্রেন ভালো থাকে। কারণ এমনই চাপ, তাপ, কম্পাঙ্ক, উষ্ণতা, আবহ, যে ওটা পেটে সবচেয়ে ভালো থাকে, মাথা ছাড়া, স্কালের বাইরে কখনো যদি বেরোয়, অন্য কোথাও থাকা ছাড়া। এতটাই একটা সংযোগ। আরেকটা জিনিসও আমরা দেখেছি ইদানিং ন্যাচুরোপ্যাথি বা স্পা এইসবের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোলোনিক ইরিগেশন বলে এক ধরনের ট্রিটমেন্ট হয়। আমাদের দেশেও শুরু হয়েছে। ইনফ্যাক্ট এগুলো সব আমাদের দেশেরই ট্রিটমেন্ট। কোলনকে পরিষ্কার করার জন্য, ইন্টেস্টাইনকে পরিষ্কার করার জন্য ন্যাচুরোপ্যাথির একটা ট্রিটমেন্ট। এটা বহুকাল আগে থেকে, বহু প্রাচীনকাল থেকে ভারতবর্ষের আয়ুর্বেদে, প্রাকৃতিক চিকিৎসায় এগুলো ছিল। এখনও আছে। যোগীদের মধ্যে নেতি, ধৌতি সব কিছু আছে। এমনও যোগ আছে, হঠযোগ আছে, যেখানে যোগীরা পারেন যে পুরো অন্ত্রটা, পুরো আমাদের যে ইন্টেস্টাইন, সেটা একদম যৌগিক ক্রিয়াতে রেকটাম দিয়ে পুরো বার করতে পারেন। বার করে নিয়ে পুরোটা কোনো নদীর জলে ভালো করে ধুতে টুতে পারেন, আবার যৌগিক প্রক্রিয়াতে সেটাকে ঢুকিয়ে দিতে পারেন। এমনিতে টলনীতি এখন তো আপনারা সবাই অনেকেই জানেন, দেখছেন যে নাক দিয়ে জল ঢুকে নাক দিয়ে বার করা, নাক দিয়ে জল ঢুকে মুখ দিয়ে বার করা, সূত্রনীতি টুত্রনীতি, এগুলো তো আছেই। এগুলো প্রাইমারি স্টেজে সবাই করতে পারে। আরও ডেভেলপ করতে গেলে শরীরকে নিয়ে আরও অনেক আশ্চর্য কাণ্ড করা যায়। কিন্তু কারণ আমাদের শরীরটা একটা বিরাট ব্যাপার, একটা আশ্চর্য জগৎ, যার সাথে আমাদের তেমন কোনো সম্পর্কই নেই, তাই আমরা জানতে পারি না। সুতরাং এই যে নেতি, ধৌতি, পেটটাকে পরিষ্কার করার এরকম একটা অভিনব পদ্ধতি এই প্রাচীনকাল থেকেই আছে আমাদের। আর এগুলো যোগীরা শিখেছেন কাদের কাছ থেকে জানেন তো? পশু পাখিদের কাছ থেকে। হাতি যেমন, গজেন্দ্র ক্রিয়া যেগুলো আমরা শিখেছি হাতিদের কাছ থেকে। হাতি পুরো ওই সুর থেকে জল তুলে নিজের ভেতরের অনেক কিছু পরিষ্কার করতে পারে জল দিয়ে, এটা গজেন্দ্র ক্রিয়া বলে। তো ওই পশু পাখিরা অনেক এমন কিছু জানে, যার থেকে মানুষ বা ঋষিরা অনেক কিছু শিখেছে। তো যাই হোক, তো এই কোলোনিক ইরিগেশন হয় আজকাল ইউরোপে। ইনফ্যাক্ট মানে বললে অবাক হয়ে যাবে, আমাদের এখানে আজ থেকে ধরা যাক 60-70-80 বছর আগে আমাদের কলকাতার যে পিজি হাসপাতাল, সেখানে কোলোনিক ইরিগেশন হতো, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হতো। মাঝে মাঝে ডাক্তাররাই বলতেন তুমি একটু কোলোনিক ইরিগেশন করেই নাও। বিশাল যন্ত্র ছিল, সেই যুগে সবচেয়ে দামি যন্ত্র ছিল সেই কোলোনিক ইরিগেশনের। কোলোনিক ইরিগেশন মানে হচ্ছে জলটা ভেতরে পেটের মধ্যে ঢুকবে, পুরোটা ঘুরবে একবার করে, অন্য চ্যানেল দিয়ে বেরিয়ে যাবে। এটা 40 মিনিট 45 মিনিট ধরে এই জলটা সার্কুলেট করে 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 বেরিয়ে যাবে। তাতে জলে হয়তো কিছু কিছু ভেষজ থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিনিংটা দরকার। অনেক পুরনো মল টল অনেক কিছু আটকে থাকা, অনেক পাথর টাথর সব পরিষ্কার হয়ে যায় একদম। শরীরটা আবার নতুন হয়ে যায়। কয়েকবার করতে হয়, হয়তো 1.5 মাসের মধ্যে 5-6 বার করতে হলো, করে একদম সে নতুন হয়ে গেল, প্রায় বাচ্চাদের মতন একদম শরীরের অনুভূতি হয়ে গেল, ঝরঝরে নির্ভার হয়ে গেল তার। আর বহু রোগের সম্ভাবনা নষ্ট হয়ে গেল। কারণ প্রথম কথাই হচ্ছে আমাদের যত রোগ পেট থেকে, পেটের যত রোগ মন থেকে। তাই মনোকুণ্ডয়ন থেকে পেট, পেট থেকে সারা শরীর, অর্থাৎ মুড়ি অবধি, ভুঁড়ি থেকে মুড়ি। তা আমার অনেক যারা গুরু ভাই বোন আছে বিদেশে, ইউরোপে, তারা আমাকে বলেছে, আমার নিজের অভিজ্ঞতা কখনো হয়নি, আমি কোলোনিক ইরিগেশন নিইনি, তাই নিজের অভিজ্ঞতা হয়নি। তারা বলেছে তারা যখন এই কোলোনিক ইরিগেশনের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ যখন জলটা ঢুকছে আর জলটা ঘুরছে পেটের মধ্যে, বেরোচ্ছে আরেকটা পাইপ দিয়ে, রেকটামের মধ্যে দিয়ে ঢুকছে, রেকটামের মধ্যে দিয়ে বেরোচ্ছে, তখন অনেক কিছু মনে পড়ে যাচ্ছে যা তারা ভুলে গিয়েছিল। ছোটোবেলাকার কথা, বিশেষ করে কোনো খারাপ লাগা, কোনো মান অভিমান, কোনো কষ্ট পাওয়া, কোনো অবহেলা, কোনো বিচ্ছেদ, কোনো বন্ধুর সাথে রাগারাগি, যেগুলো ভুলে গিয়েছিল আর মনে ছিল না, সেই সময় খুব কান্না পেয়েছিল, সেই কান্নাগুলো আজকে আবার পাচ্ছে, রিভাইন্ড হচ্ছে। এর মানে কি? মানে আমাদের কত স্মৃতি, কত মেমোরি আমাদের পেটের মধ্যে ধরা থাকে।
আর ধরা থাকলে তখন কি হয়, এইরকম যদি স্মৃতি, এরকম মেমোরি, এরকম খারাপ লাগা, বেদনা যদি ধরা থাকে অনেক দিন ধরে, তাহলে জমতে 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 পরতে পরতে আস্তে আস্তে পেটে সমস্যা তৈরি হয়, ভালো করে খাবার হজম হয় না। যখনই ভালো করে খাবার হজম হচ্ছে না, তখন ধীরে 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 আস্তে আস্তে শরীরের মধ্যে অনেক বিষ ছড়াতে আরম্ভ করে। তখন কি হয়, নানা রকম রোগ হতে পারে, বুকের রোগ হতে পারে, বাতের রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, মাথার রোগ হতে পারে, গলার রোগ হতে পারে, সব পেট থেকে। রুটটা সবসময়, আয়ুর্বেদ বলছে রুট সবসময় পেটে, যাই হোক না কেন, হাই ব্লাড প্রেশার হোক, হার্টের প্রবলেম হোক, যাই হোক, রুটটা ওই পেট। পেট পরিষ্কার নেই, শুধু স্থূলে নয়, মানসিকভাবেও পেটটা পরিষ্কার নেই, অনেক স্মৃতি আর ধরা আছে। এই জন্যেই বলা হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইন হচ্ছে দ্বিতীয় ব্রেন। জড়বিজ্ঞান কিন্তু এসব জানতো না, আজকে এগুলো নিয়ে মাথা চুলকোতে ভাবতে হচ্ছে, তাদের বাধ্য হচ্ছে ভাবতে। তারা এই ইন্টেস্টাইন লাংস টাংসগুলোকে শুধু অর্গ্যানিক কিছু সামগ্রী বলে জানতো। যেমন গাড়ি, স্টিয়ারিংটা একটা বস্তু মাত্র, গিয়ারটা আরেকটা বস্তু মাত্র, ভেতরের ইঞ্জিনটা একটা বস্তু মাত্র, ইলেকট্রিক্যালি চলে, ব্যাস। পুরো ব্যাপারটা অ্যাসেম্বল করা হয়, জড়ো করা হয়, একের সাথে একে লাগিয়ে নিয়ে চালানো হয়। শরীরটাকে ঠিক সেইটা জানতো। এই শরীর যে ঠিক যন্ত্র, ওরকম একটা মেকানিক্যাল যন্ত্র নয়। আমাদের হাত পা আঙুল সমস্ত কিছুর মধ্যে যে একটা প্রাণ আছে, প্রাণশক্তি আছে, এবং মন আছে, এবং স্মৃতি আছে পুরো শরীরটা জুড়ে, এটা কিন্তু জড়বিজ্ঞান জানতো না। এতটা পর্যন্ত আমরা দাবি করতে পারি, এখন বোঝাও যাচ্ছে সেটা। যদি কেউ চক্ষু দান করে, সেই চক্ষু দান না হয় তার হলো, একজনের থেকে নিয়ে একজন সত্যি সত্যি অন্ধ লোককে হয়তো চক্ষুটা দেওয়া হলো, সেই শুধু ফিজিক্যাল চক্ষুটা পাচ্ছে না, আগেকার যে লোকটার যে দেখার দৃষ্টি সেটাও সে পাচ্ছে। কিন্তু কারণ শুধুমাত্র একটা চক্ষুটা একটা ফিজিক্যাল ব্যাপার নয়। তাই জন্য রজনীশ ওশো একটা কথা বলতেন, খুব ভালো লেগেছিল আমার কথাটা। এই যে আমাদের এখন তোমার মানে আর মেন স্ট্রিম বিজ্ঞানে এই যে মৃতদেহ নিয়ে যে অটোপসি করে যে গবেষণা করা হয়, অর্থাৎ বডিকে বুঝতে গেলে সেই বডিটাকে কেটে কেটে দেখতে হয়, স্কেলিটন বার করে যেমন সে ঝুলিয়ে রাখা হয় না, ভাবে দেখতে হয়। উনি বলছেন, ওশো বলছেন, ওতে কিচ্ছু লাভ হয় না। একটা ডেড বডির মধ্যে কিচ্ছু থাকে না, শুধু পার্টসগুলো ছাড়া। যে শিখতে হয় লিভিং বডি থেকে শিখতে হয়। অর্থাৎ যে শরীরটা বেঁচে আছে, সেই শরীরটা তো কেটে কুটে ভেতরে ঢুকে দেখা যাবে না, কিন্তু সেই শরীরটা হাঁটা চলা বসা দেখা, চোখ কান, তার ভঙ্গি, সব কিছু থেকে শেখা যায়। এই স্বাস্থ্য ব্যাপারটা শেখা যায়। এটা হচ্ছে আয়ুর্বেদের বিষয়। আয়ুর্বেদ কখনো বলবে না একটা মৃতদেহ থেকে আমরা শিখব, কোনো দিন বলবে না। এটা অ্যালোপ্যাথির কনসেপ্ট। মৃতদেহ থেকে কিছুই শেখা যায় না। সে কতবারের একই জিনিস তোমরা জানবে, যে চোখটা কোথায় থাকে, হার্টটা কোথায় থাকে, লাংসটা কোথায় থাকে, লিভার কোথায় থাকে, স্পাইন কোথায় থাকে, স্প্লিন কোথায় থাকে, এসব হাজারবার একই কথা শুনে লাভটা কী হবে? বা যদি রোগ হয়ে থাকে, চোখের কোনো রোগ হয়েছে, শেষ পর্যন্ত সে মারা গেছে, হ্যাঁ, সেই চোখটা দেখে সেই রোগটা কতদূর স্প্রেড করেছে, ফিজিক্যালি এগুলো দেখে লাভটা কী হবে? রোগটা আদৌ কেন হলো সেটা কিন্তু এই ডেড বডি থেকে বোঝা যাবে না। কী সমস্যার জন্য সেই রোগটা আদৌ হলো? যতদিন সেই বডিটা লিভিং ছিল ততদিন সেই সম্ভাবনা ছিল, শরীর কিছু না কিছু বলছিল, কিন্তু সেই শরীরের ভাষাকে পড়ার মতন বিদ্যাটা আর আমাদের মধ্যে তখন আর ছিল না। এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু শুধুমাত্র ব্রেন যে চিন্তা ভাবনা স্মৃতি ধরে রেখেছে তা কিন্তু নয়। আমাদের শরীরের প্রত্যেকটি কোষ আমাদের মনের সাথে যুক্ত, প্রাণের সাথে যুক্ত, চিন্তার সাথে যুক্ত, ভাবনার সাথে যুক্ত। একজন যে খুব স্থূল জীবনযাপন করে, তার শরীরটাও তো মানুষের শরীর। আর একজন একটু সূক্ষ্ম জীবনযাপন করে, খুব ধ্যান জপ করে,
খুব ঈশ্বর চিন্তা করে, খুব পাঠ প্রাণায়াম সাধুসঙ্গ করে, তারও তো একই মানব শরীর, কিন্তু এই উভয়ের কোষের মধ্যে যদি এক একটা কোষ তুলে নেওয়া হয় না, দেখা যাবে অনেক পার্থক্য আছে, কোষে কোষে পার্থক্য আছে। কারণ যে জড় জাগতিক জীবনযাপন করে তার জড়ের তার কোষ একরকম কথা বলবে, একরকমভাবে রেসপন্ড করবে, একরকমভাবে সাড়া দেবে, একরকমভাবে প্রতিক্রিয়া করবে। আর যে একটু সাত্ত্বিক জীবনযাপন করে তার যে কোষ সে আরেক রকমভাবে রেসপন্ড করবে, সে অনেক ফ্লেক্সিবল হবে, মানে নিজেকে চট করে পরিবর্তন করতে পারবে, স্থান কাল পাত্রে অনেক সুস্থ টাটকা তাজা হবে। তাতে বোঝা যাচ্ছে যে জ্বর তাহলে কোষটা শুধুমাত্র একটা ইনঅর্গ্যানিক একটা পার্ট নয়, যেমন একটা ফোনের চিপ নয়, বা একটা গাড়ি জাস্ট একটা সেল নয়। এটা পুরো যে শরীরটার যে প্রাণ শক্তি, যে প্রাণতত্ত্ব, যার যে স্বভাব, তার সাথে যুক্ত। যখন আমরা স্বাস্থ্য নিয়ে ভাবব, যখন আমরা সেই তথাকথিত ওয়েলনেস নিয়ে ভাবব, তখন আমাদের এই দিকটা মাথায় রাখতে হবে, এই ব্যাপারটা। তাই জন্যে যখন আমরা রক্তদান শিবির টিবির করি, রক্ত দিই, যখন আমরা এবার যখন রক্ত নেবার সময় হয়, কোনো কারণে, কোনো বিপদ আপদে, কোনো রোগে, অ্যাক্সিডেন্টে যখন আমাকে রক্ত নিতে হবে, সে ব্যাপারে কিন্তু ডাক্তাররাও একটু সাবধান থাকেন। তারা বলেন সবচেয়ে ভালো হয় বাড়ির কারুর যদি রক্তের সাথে গ্রুপ মিলে যায় তার রক্ত নেওয়া, অথবা আত্মীয় স্বজন, অথবা কোনো ভালো বন্ধু। কারণ ওই বাজার থেকে বা ব্যাংক থেকে রক্ত নিয়ে দেওয়া, তাহলে সেবার মানে আমাদের যে জড় বুদ্ধি কি বলবে, রক্ত তো রক্ত না। মাতালের রক্ত একরকম, তামসিকের রক্ত আরেক রকম, প্রফেশনালি যে রক্ত বিক্রি করে যে পয়সা নিয়ে নেশা করে তার রক্ত একরকম, আর আত্মীয় মা ভাই বোন এদের রক্ত আরেক রকম, অ্যাডজাস্ট হবে না। শারীরিকভাবে হয়তো আমি পেশেন্ট হিসেবে বেঁচে গেলাম, কিন্তু মানসিক পরিবর্তন হতে পারে, আমার অন্য রকমের জ্বালা শুরু হতে পারে শরীরের মধ্যে, যেটা সে আমি কোপ করতে পারছি। হঠাৎ নিজেকে মনে হবে যেন অনেক অচেনা অনেক কিছু হচ্ছে, এই শরীরটা তো ঠিক আমার শরীর নয়, এগুলো হবে। আমাদের অতটা সূক্ষ্ম বুদ্ধি নেই বলে আমরা বুঝতে পারি না, আমরা আবার ডাক্তার কাছে ছুটি, আমার এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে বলে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, যে বিদেশে ঘটেছে, সম্ভবত সুইজারল্যান্ডে। একটি মেয়ে, তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, এবং হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল কার সাথে? একটি কম বয়সী ছোটো ছেলের সাথে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, যে ছেলেটি মারা গিয়েছিল। ডাক্তার বুঝেই গিয়েছিল যে বেশি দিন বাঁচবে না, অনেক আগে থেকেই তাদের প্রস্তুতি নিতে হচ্ছিল তার জন্য। তারপর যখন খবর পায় দুটো ফ্যামিলি যে হার্টের খুব দরকার, তখন এটা এগ্রিমেন্ট হয় করে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়। মৃত্যুর সাথে সাথেই যদি কয়েক মিনিটের মধ্যে হার্টটা তুলে নেওয়া যায়, তাহলে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তা তারপরে যা হলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না এই মেয়েটার জীবনে। সেই মেয়েটির বাড়ির লোক থেকে শুরু করে ডাক্তার বদ্যি সমাজ কেউই প্রস্তুত ছিল। তারপর থেকে যা হলো সেটা কি হলো, মেয়েটি প্রচণ্ডভাবে মাছ মাংসের প্রতি আসক্ত হতে আরম্ভ করলো। অথচ মেয়েটি কিন্তু খুব নিরামিষাশী ছিল এবং রীতিমতন ভেগান ছিল, অর্থাৎ দুধের প্রোডাক্টও খেত না। ওদের বাড়ির কেউই আমিষ ছুঁত না। সেই মেয়ে পাগলের মতন আমিষের প্রতি তার একটা আবেগ তৈরি হলো, আমিষ না খেয়ে ছাড়বে না, এবং আমিষ না দিলে হিংস্র হয়ে উঠছিল। তখন সে আমিষ দিলে শান্ত। অনেক ডাক্তাররা অনুসন্ধান করলো, অনেক ট্রিটমেন্ট করলো, হঠাৎ এই পরিবর্তন কেন হলো, এরকম তো ছিল না মেয়েটা। করতে 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 যেটা ভাবতে পারেনি ওরা, যে ওই যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ছোটো ছেলেটার সাথে, সেই ছোটো ছেলেটা নিয়মিত আমিষ খেত, নিয়মিত সে মাছ মাংস খেত, তার একটা রুচি ছিল মাছ মাংসের প্রতি। কিন্তু এটা তখন অবাক হয়ে এখন সেটা নিয়ে রিসার্চ হচ্ছে। তার মানে সেই মেমোরিও হার্ট, যেটাকে আমরা যে হার্টের সাথে আমরা শুধু হার্ট রক্ত পাম্প করে এইটাই বলি, আর কিছু করে না, আর কিছু করে না। খুব বেশি হলে কবিরা হয়তো বলবেন হৃদয় বেদনা বিরহ প্রেম ইত্যাদি ইত্যাদি হার্টে হয়, আর কিছু হয় না বলবে।
কিন্তু সবটাই হয়। এমনকি আমাদের খাদ্য অভ্যেস যেটা, আমাদের খাদ্য রীতি যেটা, সবটাই, শুধু হার্ট নয়, লাংস থেকে শুরু করে আমাদের আঙুলের নখ পর্যন্ত, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, মাথার চুল পর্যন্ত সবটাই কিন্তু আমার পরিচয় বহন করে, অল্প বেশি করে পরিচয় বহন করে, সবটাই। এবং এই শরীরটা একটা অদ্ভুত এবং সুন্দর যন্ত্র, খুব সুন্দর। এই বক্তব্যের শেষ দিকে এসেছি এখন। আমি এইটুকু বলতে পারি যে শরীরটাকে একটু শ্রদ্ধা করতে শিখুন। শরীরটাকে যত্ন করা মানে শুধু ওষুধ খাওয়ার, ক্রিম লাগানো আর তেল মাখা নয়। শরীরটাকে শ্রদ্ধা করতে শিখুন। শ্রদ্ধা বলতে শরীরের মধ্যে যে অদ্ভুত বিজ্ঞান রয়েছে, আশ্চর্য নিরাময়ের সমস্ত সিগন্যাল রয়েছে, তাকে বিশ্বাস করতে শিখুন। শরীরকে বিশ্বাস করুন আগে, শরীরকে, এবং শরীরই বলে দেবে। শরীর খারাপটাও শরীর বলে দেবে, কীভাবে শরীর সুস্থ হবে সেটাও শরীর বলে দেবে। এবং আগেকার দিনে ডাক্তাররা, সে যেদিকে ডাক্তারই হন না কেন, আগের দিনে ডাক্তাররা শরীরটাকে সেইভাবেই চিনতেন। তারা, অনেক ডাক্তার ছিলেন, ওষুধ দিতেন না, বলতেন এখন কয়েকদিন এইটা খাস না, হ্যাঁ এইভাবে শুবি, থাকবি, পড়বি, একটু আরাম করবি, একটু বইটাই পড়বি, দিন সাতেকের মধ্যে ঠিক হয়ে যাবে। তারাও শরীরটাকে শ্রদ্ধা করতেন। তারা বুঝতেন শরীরের সাথে প্রকৃতির সম্পর্ক, শরীরের সাথে মনের সম্পর্ক, শরীরের সাথে খাদ্যের সম্পর্ক। ডাক্তাররা তখনকার দিনে বুঝতেন, চিকিৎসকেরা বুঝতেন, বৈদ্যরা বুঝতেন, আচার্যরা বুঝতেন। এইটা প্রথমে শরীরের যে ল্যাঙ্গুয়েজ, আমাদের গুরুদেব বলতেন, রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর বডি। তোমার শরীরের যে একটা ভাষা আছে, শরীরের যে একটা সাহিত্য আছে, সেইটা পড়ো। রিড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর বডি। তারপরে বলতেন রিড ইয়োর মাইন্ড। তারপরে মনটাকে পড়ো, দেখবে যা কিছু মন থেকে। আমরা জন্মেওছি আগে মনে, তারপরে শরীরে এসেছি। কারণ সূক্ষ্ম স্থূল। আমাদের রোগও যখন হয় আগে মনে, তারপর শরীরে রোগ হয়। আমরা যখন আবার রোগ থেকে সুস্থ হয়ে উঠি আগে মনে, তারপর শরীরে সুস্থ হই। যে ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, খুব ভালো বোঝেন এটা, তিনি ওষুধ দেওয়ার আগে প্রথমে পেশেন্টের চোখের দিকে তাকিয়ে বলেন চিন্তা নেই, সুস্থ হয়ে যাবে। ওইটাতেই 50% পেশেন্ট সুস্থ হয়ে যায়। কিন্তু মনের সংস্কার, জানে যে ওষুধটা খেতে আরম্ভ করলে আমি সুস্থ হব, কিন্তু ডাক্তার যে বলে দিলে আমি সুস্থ হয়ে যাব, ব্যাস। এই নিজেকে সাজেস্ট করলো, মন কনভিন্সড হলো, কনভিন্সড হয়ে শরীরকে বললো সুস্থ, ব্যাস, শরীর সুস্থ হতে আরম্ভ করলো। তাই না? বেশিরভাগ আমাদের যখন আমরা খুব দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক দিন থেকে বড় রকমের রোগ ভোগে ভুগি, তখন রাত্রির বেলা ঘুমিয়ে সেই রোগ কাটতে আরম্ভ করে। যত ভালো ঘুমোই আমরা তত রোগ কাটে। তাহলে শরীরটাকে সারাচ্ছে কে? ডাক্তারও না, ওষুধ না, আমিও নয়। অর্থাৎ আমি যে সচেতন, যে আমি, অহংকার যে আমি, চিন্তিত যে আমি, দুশ্চিন্তার যে আমি, সে আমি নয়। আমি যখন সমস্ত দুশ্চিন্তা ঘুমিয়ে পড়েছে, যখন আর শরীরকে ডিস্টার্ব করছি না, তখন শরীর বাঁচা গেল বাবা, হ্যাঁ, এবার নিশ্চিন্ত মনে আমরা আমাদের কাজটা করতে পারবো, সুস্থ হয়ে ওঠার কাজটা করতে পারবো। আমি তখন ছোট, আমার তখন 8-9 বছর বয়স। মায়ের সাথে ডাক্তারের কাছে গেছি, এটা লন্ডনে। আমারই বোধহয় কিছু হয়েছে, আমার খেয়াল নেই। মায়ের সাথে ডাক্তারের কাছে গেছি, আর চেম্বারে বসে আছি, আর অনেকে বসে আছে সেই চেম্বারে। তার মধ্যে একটা কৃষ্ণাঙ্গ মা, মানে কালো কালো চামড়া কৃষ্ণাঙ্গ মা, তার ছোট্ট ছেলে, 4-5 বছরের ছেলেকে নিয়ে বসে আছে কোলে। হ্যাঁ, একটু পরেই হয়তো সেটা একটু বেশি খেলাধুলো করেছে, কি ধুলো টুলো লেগে আছে। আমি দেখি অবাক হয়ে গেছি যে সেই মা নিজের জিভটা আঙুল দিয়ে এরকম করে নিয়ে বাচ্চাটার গালটা পরিষ্কার করছে। আমার তো ঘেন্না হয়েছে, মাকে দেখাচ্ছি এটা কী করছে, ওরা এইরকমই, এসব কালো কালো মহিলারা এরকমই।
পুরো থুতু দিয়ে বাচ্চাটার পুরো মুখটা পরিষ্কার করছে। এটাও দেখলাম যে করছে বটে, কিন্তু চকচক করে উঠলো গাল দুটো একদম, তাও মনে হচ্ছে বাবা এরকম লাগছে। এখন জানতে পারছি এই থুতুর কত গুণ। এটা প্রাচীনকাল থেকে, এটা উনি ওই মেয়েটি আফ্রিকান, তাই এটা ওদের জঙ্গলের যে সভ্যতা সেটা এখনও মানে মনে রেখেছে, আছে যদিও লন্ডনে। এরপরের জেনারেশন ভুলে যাবে। এই বাচ্চাটা যখন বড় হবে সে কিন্তু আর ওই সব থুতুর ব্যাপারটা ভুলে যাবে। তাই জন্য আমাদের এই প্রাচীনকাল থেকে বিজ্ঞান, এখনও যদি কোনো কাটা ছেঁড়া হয় অটোমেটিক্যালি আমাদের আঙুলটা মুখের দিকে চলে যায় যখন রক্ত বেরোতে আরম্ভ করে, অটোমেটিক্যালি এটা হয়। এটা শরীরের সিগন্যাল যে থুতুর মধ্যে ওষুধই আছে। এরকম আমাদের শরীরের মধ্যে যে কত আশ্চর্য সব বিজ্ঞান আছে, সহজ সরল সনাতন বিজ্ঞান, কত যে রোগ নিরাময়ের সূত্র রয়েছে। সূর্যাস্তের পর কম খেতে বলছে, না খেলেই ভালো। একদম সন্ধ্যের মধ্যে হয়তো সামান্য কিছু খেয়ে ক্ষুণ্ণিবৃত্তি করে, খিদে পেলে একটু ক্ষুণ্ণিবৃত্তি করা হলো, জাস্ট ক্ষুধাটাকে নিবারণ করা হলো। রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়া, আবার ভোরবেলা ঘুম থেকে ওঠা, এটাই সঠিক লাইফস্টাইল। আরও দেখবেন আপনারা, আমাদের আজকাল যত বিয়ে বাড়ি, যত নেমন্তন্ন, সব কিছু খাওয়া দাওয়া রাত্রিবেলা হয়। অথচ ভারতবর্ষের ইংরেজরা আসার আগে আমাদের যত পূজা পাঠ অনুষ্ঠান, খাওয়া দাওয়া, ভোজ সব হতো দিনের বেলা। এখনও দেখবেন গৃহপ্রবেশ, তারপরে অন্নপ্রাশন, উপনয়ন, এগুলো দিনের বেলাতে হয়। সবাই মিলে যেই ভোজ, কেন এটা হলো ইংরেজদের কাছ থেকে, কেন এটা পেলাম? কারণ ওদের যে লাইফস্টাইল সেটা ওরা এখানে আমদানি করলো। ওই সকাল 10টা 5টা চাকরি বাকরি এসব আরম্ভ হলো করে, আমাদের এই উইকেন্ড কালচার আরম্ভ হলো। ওই যা কিছু আমাদের মেলামেশা সব কিছু ডিনার, এবং যাবতীয় যে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু ডিনার কেন্দ্রিক হয়ে গেল। লাঞ্চ কেন্দ্রিক আর নয়, ব্রেকফাস্ট কেন্দ্রিক আর নয়, দিনের বেলা নয়, রাত কেন্দ্রিক হয়ে গেল। ব্যাস 12টা বাজলো আমাদের শরীরের। কিন্তু যত আমরা মাছ মাংস কি বেশ পেঁয়াজ রসুন তেল দিয়ে তরিবাদ করে যা কিছু খাচ্ছি, সব রাত্রিবেলা খাচ্ছি। একদম অবৈজ্ঞানিক, বিশেষ করে আমাদের দেশে, আমাদের প্রাকৃতিক পরিবেশে একেবারেই অবৈজ্ঞানিক। এগুলো যদি আবার চেষ্টা করি, এগুলোকে আমরাই পরিবর্তন করতে পারবো, অন্য কেউ তো আইন করেই পরিবর্তন করবে না। যে উৎসব অনুষ্ঠান যা কিছু হবে, যেটা আইটেম, কিন্তু খাওয়া দাওয়া যেটা ভোজন, সবাই মিলে আমরা আনন্দ করে খাবো, এটা দিনের বেলা, যেমন পিকনিক হয় দিনের বেলা, রাত্রিবেলা নয়। আমরা যদি করতে পারি, আস্তে আস্তে দেখা যাবে আর কোনো আমাদের শরীরে কোনো প্রবলেমই থাকবে না, যদি আমরা লাইফস্টাইলগুলো ঠিক করতে পারি। একটু যোগাসন করা মাঝে মাঝে, পুকুর থাকলে, নদী থাকলে সাঁতার কাটা মাঝে মাঝে, এইরকম যদি আমরা একটু লাইফস্টাইল ঠিক রাখতে পারি। এবং সর্বোপরি শেষ কথা যেটা, এই যে মনোক উন্নয়ন থেকে আনন্দে থাকা, এবার আনন্দে কীভাবে থাকতে হবে, তাই জন্যই সাধুকে দরকার। এই যে আমাদের গুরুদেবের নাম পরমানন্দ, সত্যিই তিনি সবসময় পরমানন্দে ছিলেন। তাঁর জীবনে কি সমস্যা ছিল না? বিরাট সমস্যা। আপনার আমার এই ঘরে যারা রয়েছি, সম্মিলিত যত সমস্যা আছে তাকে আরও কয়েকশো গুণ দিয়ে প্রোডাক্ট করুন, তার তত সমস্যা ছিল। পুরো বিশ্ব সংসার নিয়ে তাকে ভাবতে হতো। আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন করে করতে হবে, হ্যাঁ, সেটা নিয়ে তাকে ভাবতে হতো, সংকল্প করতে হতো। এবং ব্যক্তিগত তার যে কত আশ্রিত, হাজার হাজার, অনেকেই তারা দেখেছেন, তাকে চেনেন, প্রত্যেকের সমস্যাটা তার সমস্যা হয়ে যেত। কার খুঁড়িমা অসুস্থ থেকে শুরু করে, কার মানে মামলায় জড়িয়ে গেছে থেকে শুরু করে, কার ব্যবসায় ভালো প্রফিট হচ্ছে না, সব সমস্যা তিনি গ্রহণ করতেন আর সেটা নিয়ে চিন্তা করতেন। অথচ তিনি থাকতেন কিন্তু পরমানন্দে। এই বিদ্যাটা যে আমরা পরমানন্দে, আপনাদের কি মনে হয়, আমাদের কি মনে হয় বলুন তো? আমরা আনন্দে থাকবো, আগে সব সমস্যা মিটে যাক, আগে সব প্রবলেম সলভ হয়ে যাক, যেটা যে চাইছি, আমার ছেলে এই হয়ে উঠুক, আমার নাতি তাই হয়ে উঠুক, আমার মেয়ের অমুক বিয়েটা হয়ে যাক, আমার শরীরে একটু সমস্যা আছে সেগুলো মিটে যাক, ব্যাস সেই দিন থেকে আমরা আনন্দে থাকবো। ওই দিনটা আস্তে 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 আয়ু ফুরিয়ে যায়।
ওই সংগ্রাম করে যেতে হয়, ওই দিনটা কবে আসবে করতে করতে। ওই রকম কন্ডিশন না চাপিয়ে এই তো কটা দিন বেঁচে আছি, আনন্দে থাকবো, আনন্দে আছি, আনন্দময়। এই বেঁচে আছি, এটা কম আনন্দের নাকি? এটা কখনো ভেবেছি আমরা? এখন মনে তো যায়নি। দাঁড়িয়ে আছি, হাঁটছি, বসছি, চলছি, খাচ্ছি, বেঁচে তো আছি, এ কম আনন্দের? এই সূর্য উঠছে আমারই জন্য, এই বাতাস বইছে আমার জন্য, এই মাটিতে জল আছে আমার জন্য, এই গ্র্যাভিটি আছে, মাধ্যাকর্ষণ আছে, আমাকে মাটিতে ধরে রেখেছে আমারই জন্য, এই বাংলা ভাষা বলছি, বাঙালি হয়েছি, এটা তো তারই জন্য। মানে কোনটা এত এত সৌভাগ্য আমাদের জীবনে, তাহলে এত দুঃখ, এত ভারাক্রান্ত হওয়ার তো দরকার নেই। যদি আমরা অতীতে কি হয়েছে যদি ভুলতে পারি, আর ভবিষ্যতের আকাঙ্ক্ষা নিয়ে মাথা ঘামাতে না পারি, যদি আমি এই মুহূর্তে বর্তমানে একটু মজায় থাকি, আনন্দে থাকি, বর্তমান মাঝে মাঝে নিজেকে বলা নিত্য বর্তমান, এটা তো সত্য। অতীতে যা হয়েছে হয়েছে, যা হয়েছে, হয়তো নিজে অনেক ভুল করেছি, যা করেছি বেশ করেছি, যা আর করবো না। অমুক হয়তো আমার উপরে অনেক ভুল করেছে, আচ্ছা বেশ করেছে, সে করেছে, বেশ ক্ষমা করে দিলাম, যা। আচ্ছা ভবিষ্যতে এটা কি হবে, হবে না হবে, বয়ে গেল, ঠিক আছে, দেখ না হয় না হবে, কি করব? সাধ্যমতন চেষ্টা করেছি, মা হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, পতি হিসেবে, পত্নী হিসেবে যতটুকু করার আমি করেছি। এবার যদি হলো তাতে কাজ হলো, না হলো, বয়ে গেল। এইরকম ভাব যদি একটু রাখতে পারি আমরা আমাদের জীবনে, নিজেকে নিয়ে একটু মজা করতে পারি, নিজেকে নিয়ে। আপনারা দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর অত বড় কবি, অত মহান কবি, তার কত লেখায় তিনি নিজেকে নিয়ে মজা করেছেন কত। এটাই মহানতার লক্ষণ। অপরকে নিয়ে মজা করা, অপরের পেছনে লাগা, অপরকে নিয়ে একটু ব্যঙ্গ করা সবাই পারে, কিন্তু নিজেকে নিয়ে ব্যঙ্গ করা, নিজেকে নিয়ে মজা করা কজন পারে? তাই না? আমি যদি নিজেকে নিয়ে মজা করতে পারি, আর এগুলো তো আমি বললাম আর শুরু হয়ে গেল তো হবে না। এর জন্য একটু ঈশ্বর চিন্তা করা দরকার, কারণ তিনি পরমানন্দময়, আর আমরা সবাই কিন্তু আনন্দ স্বরূপ। আমরা কেউ কিন্তু বিষাদ স্বরূপ নই, আমরা কেউ কিন্তু অ্যাংজাইটি স্বরূপ নই, আমরা কেউ কিন্তু মানসিক চাপ স্বরূপ নই, আমরা সবাই আনন্দ স্বরূপ। ঈশ্বর আনন্দময়, তো সেই ঈশ্বর তো আমাদের মধ্যেই রয়েছেন। তা যদি আমরা সেই আনন্দে থাকতে পারি, তাহলে কিন্তু দেখবেন আমাদের কোনো রোগ বালাই থাকবে না, আসবে আবার পালাবে, দেখবেন এখানে থাকা যাচ্ছে না। একটা পরিবেশ দরকার তো, তাই না? যেমন ভূত প্রেতের দরকার হয় শ্মশান, এরকম একটা ঘরের মধ্যে একটা ভূত থাকতে পারবে না। এরকম ঝকঝকে তকতকে একটা ঘর, এরকম সুন্দর লাইট ফাইট, এত লোকজন বসে আছে, এরকম একটা ঘরে ভূত এসে কিছুক্ষণ উকি দিয়েই পালাবে। ওটা নির্জন, নোংরা, ঘুটঘুটটি শ্মশান বা বাঁশবাগান দৌড়বে। রোগও তাই। রোগ যখন দেখবে বাবা এখানকার মুহূর্তে একদম ফুরফুরে আনন্দময়, এই শরীরটার মধ্যে এত ঈশ্বর, এত গুরু, বাবা এখানে থাকা যাবে না বেশিক্ষণ। থাকলাম হয়তো একটু সর্দি কাশি দিলাম, দিয়ে পালালাম, বেশিক্ষণ থাকা যাবে না। যদি ঠিক পরিবেশ পায়, যদি দেখে অলরেডি মানে ভেতরে রুগী হয়েই আছে, অনেক চিন্তা, অনেক জটিলতা, অনেক গুমড়ে আছে ভেতরে, তাহলে বেশ করে ঢুকবে, একদম টিবি অবধি থাকবে, যতক্ষণে টিবি হয় ততক্ষণ পর্যন্ত থাকবে। এটা কিন্তু ঠিক কথা বলছি, মজা করে বলছি, কিন্তু সত্যি কথা বলছি কিন্তু। হ্যাঁ, তাই সেটা আনন্দে থাকতে হবে। যত আনন্দে থাকবে আস্তে আস্তে রোগ পালায়, বাপ করে পালাবে।